ওকে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন না, চলে আসছি আমি, আর আমি সেই লোক যেখানে সত্য খুঁজে বের করার জন্য আকাশ টিভি, আমি সেই চলে আসি উত্তরায়। টুনির ভয়ে পালিয়ে আছে জামাই, সরাসরি কথা বলছি। আপনার নাম বলেন। মোহাম্মদ তারেক। আমাদের দেশের কুষ্টিয়া, বেড়ামারা থানা, কুচিয়ামুড়া, ঢাকায় কোথায়? ঢাকায় সাভার। এই যে বইয়ের কিডনি নিয়ে যে আপনি যে বউয়ের পোল্ট্রি মারলেন এবং যে সারা বাংলাদেশের মানুষকে যে হেয় করলেন, যে এটা পুরুষ জাতির কলঙ্ক হিসেবে আপনি আসলে আখ্যায়িত হয়েছেন, জি আসলে এর সত্যতা কোথায়? আপনার কিডনিতে আপনি বলছেন যে কিডনি দিচ্ছে, তাকে তো প্লাগ রেখে দিচ্ছেন, জি বউ বলছে যে কিডনি দিয়ে আপনাকে ভালোবাসতে চাইছিল, আসলে এই মূল কাহিনীটা কোথায়? আমি কিন্তু আজকে আপনার এখানে কিন্তু আসছি কিন্তু এর সত্যতা বের করা যাবে। আমার তো খায়া কাম নাই, আপনি আমার বাপ ভাই না, এ আমার মা খালা না। আমার কথা হচ্ছে যে আপনারা সারা বাংলাদেশকে মানে কার কথা বিশ্বাস করবে আসলে কেউ জানতেছে না। আপনি বলছেন আপনার কথা বিশ্বাস করতেছে, সে বলতেছে সে কথা তার কথা বিশ্বাস করতেছে। আসল গল্প আপনি বলেন শুরু থেকে। আপনি দেশের বাইরে থেকে কবে আসছেন এটা বলেন। দেশের বাইরে থেকে দেশের বাইরে থেকে আসছি আমি 2002 জীবন চাই না 2002 আসছে দেশের বাইরে ছিল। আচ্ছা, তারপরে এসে মেয়ে খুঁজছি অনেক, খোঁজার পরে একে আমার কাজের একটা লোক ছিল রান্না বান্না করে, তার কাছে শুনলাম যে পাশের বাড়ি এসেছিল, সুন্দর। পরে আমি না দেখে আমি ঘটককে বলছি ঠিক আছে আমি ওকে বিয়ে করবো। পরে আংটি টাংটি নিয়ে যেয়ে ওকে বিয়ে করছি, এবং এই যে আপনার 14 ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হয়েছে, এটা আমি জানতাম না যে 14 ফেব্রুয়ারি বিয়ে। তারপরে বিয়ে হয়েছে, সুন্দর মতো বিয়ে হয়েছে। তারপরে আমাদের বেশ সংসার চলছিল। পরের বছরে আমাদের একটা বাবু আসে, ছেলে বাবু। তারপরে তাকে নিয়ে বেশ সংসার করছিলাম, চলতে এক সময় তখন আমি ব্যবসা করি, নাবানা ফ্যাক্টরিতে ব্যবসা করি। নাবানারা চলছে 9 বছর। তো বিয়ের পরেও এটা ব্যবসাটা চলছে। নাবানা যখন বন্ধ হয়ে যায় তখন আবার উইন্টারে আমি ব্যবসা শুরু করি। তখন আমার অসুখ অলরেডি ধরা পড়ার পরে আমার ব্যবসার টাকা দিয়ে আমি চেন্নাইতে চিকিৎসা করতাম। তার আগে একটু বলবেন সেটা আপনি বিদেশ থেকে কত টাকা নিয়ে বাংলাদেশে আসছেন, কত টাকার মালিক ছিলেন? এখন ওইটা আমার কাছে হিসাব নাই, যখন আনুমানিক। হ্যাঁ, আনুমানিক ওই ব্যাপারে না। আমি বলি আমরা যারা বিদেশে থাকি কেউ ওই রকম হিসাব করে না। হিসাব করে যে হ্যাঁ মা বলছে যে জায়গা কিনে বাড়ি করতে হবে, তখন মা ভাড়া থাকে এই সাভারে। ঠিক আছে, আমি বলছি একটা জায়গা কিনো। 2টা জায়গায় কিনছিল আমার, একটা 7%, একটা 4%। 4%-এর উপরে আমি বাড়ি করছি। কত টাকাতে জায়গা কিনছি? হ্যাঁ, জায়গা তখন কিনছিল, যেটা বাড়ি ছিল ওইটা মনে হয় 2 লাখ টাকা মতো ছিল তখন জায়গাটার দাম। তারপরে আস্তে আস্তে আমি টাকা দিচ্ছি, আস্তে আস্তে বাড়ি করছি। বাড়ি করার পরে ওখানে দুলাভাই থাকতো, আপা থাকতো। তার অভিযোগ আপনার বউ টুনির অভিযোগ হচ্ছে তখন যে টিন সেট ছিল, টিন সেটে আপনি বাড়ি করতে পারছেন না, আপনার শাশুড়ি থেকে টাকা নিয়ে বাড়ি করছেন, সেই জন্য তাকে 2য় তলা লিখে দিয়েছেন। এটা কিন্তু আজকে সংবাদ সম্মেলনে আপনার বউ এবং আপনার শাশুড়ি এবং আপনার শালীর হচ্ছে যে ভাষ্য। আচ্ছা, এটা আসলে কতটা সত্য? আমি যখন টিন সেট করি তখন তো আমি দেখিনি বাড়ি, আমি তখন মালয়েশিয়া ছিলাম। আমি মালয়েশিয়া থেকে আসার 4 বছর পরে বিয়ে করছি, তাহলে তার দেখা কথা না। তারপরে আমার 7%। কত সালে বাড়ি করছেন? 84-85 দিকে, 1984-85 সালে, 84 অথবা 85 দিকে বাড়ি। কি টুনির সাথে আপনার বিয়ে হয়েছে? 2006। ওকে, ঠিক আছে দর্শক, আমি আপনাদের একটু বিষয়টা বলছি, কারণ হচ্ছে এখানে অনেক বিষয় থাকে। কারণ হচ্ছে যে দুজনের কথাতে আমরা আসলে ক্লিয়ার না যে আসলে সত্যকে মিথ্যাকে। এই জন্যে আমি ইচ্ছা করে আসছি, আমার আসার কথা ছিল না। আসার কারণ হচ্ছে বর্ষা চৌধুরীর মতো ও একটা কথা বলছে, সেটা হচ্ছে যে বাচ্চার দোহাই দিছে, এবং হচ্ছে সে বারবার কিন্তু বলছে যে হলুদ সাংবাদিক এবং জামাই যাবে থাকবে, সে দুনিয়া থেকে চলে যাবে। এই ভয়টা দেখানোর কাছে আমার কাছে মনে হয়েছে এখানে কারো কাছে একটা মিথ্যা আছে। আমি সরাসরি তারেক ভাইকে 7 দিন ধরে খুঁজছি, কারণ হচ্ছে এই তারেক ভাই কিডনি নিয়ে আমাদের পুরুষ জাতিকে কলঙ্কিত করছে, এবং এর সত্যতা কি আমি এর শেষ দেখে ছাড়বো। আসলে দোষ কোথায় সেটা হচ্ছে যে তারেক ভাই আমি একটা কথা বাড়ি করছেন 1984 সালে। জি, আচ্ছা, ওই জায়গায় ওনার সাথে বিয়ে 2006 সালে। তাকে ফ্ল্যাট লেগে দিয়েছেন কখন? আচ্ছা, এই জিনিসটা একটু মনে রাখেন। আমি একটা কথা বলতে চাই, আপনি যে স্পষ্ট কথা বলতেছেন, এরকম স্পষ্ট জিনিস আমি দেখতে চাই আমার বাড়িতে, এবং আমার জীবনে যতদিন মিথ্যা কথা বলতে এরকম স্পষ্ট আমার বাড়িতে গিয়ে আমার এলাকায় যদি আপনি
স্পষ্ট জিনিসটা উঠে দিতে পারেন, আপনাকে আমি ধন্য করব এবং আমার সারা জীবন আমি আপনাকে ধন্য বলে যাব যে হ্যাঁ এই একটা লোক অন্তত সত্য কথা বলছে। কারণ সাংবাদিকরা আমরা দেখছি যেখানে সেখানে এসে যে কোনো কথা বলে চলে যায় না, আমি তদন্ত চাই এবং সত্য কথাটা আমি উঠাতে চাই। এবং যত মিথ্যা কথা ওদের কাছে, আমি তো বলছি ওরা 99% আমার বউ বলে, ওর বোন বলে 100%, আর মা বলে 120%। এবারে আপনার কথাটা আপনি বলেছেন, আমি 100% এটা সত্য কথা ওনাকে ধরুন না, উনি কথা বলে আমাকে ধরছেন যে এবার আপনার প্রশ্নটা ছিল প্লিজ সেটা বলুন। হচ্ছে যে আপনি তো বউকে ফ্ল্যাট লিখে দিয়েছেন তো ফাট লেগে দিছি আমি যখন স্ট্যান্ডার্ডের কাছে বেচলাম আমার পুরানটা বিক্রি করার পরে, যখন এটা আমার তৈরি হয়ে গেছে, তৈরি হওয়ার পরে মনে হয় 1-2 বছর পরে ওকে লিখে দিছি। এবং কিডনি নেওয়ার হয়তো কিছুদিন আগে কিডনি নেওয়ার সময় তাকে আমি বলেছিলাম যে আমার তো কিডনি দরকার, তো বলছে ঠিক আছে আমি কিডনি দেবো, কিন্তু আমাকে একটা ফ্ল্যাট লিখে দিতে হবে। এবং এই কথা আসলে আপনার সত্য না তার সত্য আমরা দেশবাসী কিন্তু আসলে বুঝতে পারতেছি না। জি। এই সত্যটা কিন্তু বের করতে হবে আসলে দোষটা কার। আচ্ছা। আমি আপনাদের বারবার বলছি দোষটা কার। এটা হচ্ছে টুনির যে ফ্ল্যাটের হচ্ছে যে দলিল, আমি কিন্তু দলিল নিয়ে আসছি। আর আমি কিন্তু এভিডেন্স কিন্তু নিয়ে কিন্তু টুনির জামাই তারেক ভাইয়ের সাথে কথা বলছি। এবং এখানে হচ্ছে যে লেখা আছে দলিলের কমিট নাম হচ্ছে যে 11-2-7-9, ঠিক আছে, বহি নাম হচ্ছে 1, দলিল নাম হচ্ছে 11-22-8। তো এখানে আমি দেখবো যে তারিখ আসলে কবে। আমি ফুল দলিল আচ্ছা, আপনাকে দেবো, দেখি এটা হচ্ছে 22/7/2018 এখানে যেটা লেখা আর কি, যে তুমি আমাকে দিয়েছে 22/7/2018 সালে তারেক ভাই হচ্ছে যে তাকে লিখে দিচ্ছে, তাই? জি। কারণ হচ্ছে এই সূত্র ধরে আসলে বের করা যাবে। জি। কারণ আসলে এখানে সত্য মিথ্যা আসলে কোথায় লুকিয়ে আছে। কারণ হচ্ছে যে আমি বারবার বলছি তারেক ভাই কিডনি নিয়ে আমাদের পুরুষ জাতিকে হচ্ছে কলঙ্কিত করছে, এবং তিনি হচ্ছে ফ্ল্যাট নিয়ে ধরা গেছে। জি। মূল বিষয়টা এটাই, গল্পতে এটাই। আমার কথা হচ্ছে যে তারেক ভাই সাভারে তো অনেক জায়গা ছিল, জি। অনেক ইয়ে ছিল, সেখানে আপনি আপনার ওই 2 তলা বাড়ি নিতে হয়েছে কেন, এটা আমাদের বলেন। মানে ওকে দিতে হয়েছে কেন? হ্যাঁ, আমি তো বললাম যে কিছুদিন আগে, মানে অপারেশনের কিছুদিন আগে সে আমাকে বলছে যে আমি কিডনি দেবো, তোমার লাগলে কিডনি দেবো, তুমি আমাকে একটা ফ্ল্যাট লিখে দিবে। বাস, আমি কোনো কথা বলি নাই। আমি বলছি ওকে, দোতলাটা সবচেয়ে টপ সেটাই তোমাকে আমি দেবো। বাইরে কিন্তু সবচেয়ে টপ সুন্দর যেটা প্লেস, এটা কিন্তু দোতলা। কিন্তু এখানে দেখেন আমি আপনাকে প্রশ্ন করতে আসছি, ঠিক আছে, আপনি আমার মামা চাচা বা না, না, কেউ না, আমি আমার টুনি এবং টুনির বোন এবং টুনির মা বলছে আপনি হচ্ছে যে অসুস্থ কিডনি যে বিকল ছিল, জি। এটা আপনি হচ্ছে যে লুকিয়ে তাকে হচ্ছে বিয়ে করছেন। এটা আপনারা বিয়ের কি দেখেন আর কিডনি কবে থেকে আমার নষ্ট হয়েছে সেটা দেখেন। আচ্ছা, তখন কি আমি স্বপ্নে জানতাম যে আমার কিডনি নষ্ট হবে? উনি বলছে বিয়ের 1 মাস পরে জানছে যে আপনার কিডনি। এটা তো ওরা, বললাম 100% মিথ্যাবাদী তারা। প্রতিটা জিনিস আমি তথ্য দিয়ে দেখাবো। ওরা যদি তথ্য দিতে পারে যে এই হয়েছে, আমি বললাম তো আপনার কিডনির যে বিকল এর কোন ডাক্তারখানায় এবং কোথাও যে চিকিৎসা করছেন, এই কাগজপত্র আপনার কাছে আছে? সবকিছু ওর কাছে, আমার মোবাইল, চশমা সবকিছু তার কাছে। আচ্ছা। আমাকে ফাইলটা দিক, আচ্ছা, শুধু আমাকে ফাইলটা দিক, আপনার কাছে ফাইল দিয়ে আপনি দেখেন যে কবে চেক আপ করছি, কবে থেকে ট্রিটমেন্ট করতেছি, সব তো সেখানে লেখা আছে। আর সব ফাইল তার কাছে। আমি সরে ফেলছে, হ্যাঁ, ফাইল সরে ফেলছে। ও তো ওর কাছে নিছে, আমার দলিলটা পর্যন্ত সে নিয়ে গেছে, ঠিক আছে, সবকিছু তার কাছে। আমাকে তো সে বাড়িতে বেরোতে দেয় না। আমি তো সত্যটাই চাই, আমি সত্যটা বের করতে চাই এবং 100% সত্যটা। আচ্ছা, কারণ আমি মিথ্যা কথা বলি না। আমার ছেলেকে কিন্তু ওরা সত্যবাদীর ছেলে বলে, কারণ ওরা হচ্ছে মিথ্যাবাদী। আমার ছেলে আমার মতো হয়েছে, মিথ্যা কথা ওরে শিখাই দিলে বলে। তাছাড়া ওকে যদি আড়ালে একটু নিজে বলেন বাবা তুমি সত্যি কথা বলো, এইটা কেমন হয়েছে? আমি আপনার ছেলেকে আমি নিজে প্রশ্ন করছি, কারণ হচ্ছে দেখেন উনি, আমি কিন্তু অনেকবার বলছি যে আসলে আপনাকে কেন লিখে দিচ্ছে, আপনাকে একটা ভিডিও অলরেডি আমি দেখিয়েছি। আমি কিন্তু বারবার কিন্তু একটা পয়েন্টে ধরছি যে আপনি এই জায়গাটা আসলে কার থেকে লিখে নিলেন, এবং আমি কিন্তু বারবার কিন্তু একটাই প্রশ্ন করছি যে আপনি এই জায়গা আসলে তার জায়গায় বাড়ি, আপনি কেন রেখে নিচ্ছেন? আমি কিন্তু এই প্রশ্নটা কিন্তু বারবার 100 বার, মানে আমার এটাই কিন্তু টার্গেট ছিল যে আসলে আপনার জায়গায় সে লিখে নিচ্ছে। সত্য কখনো মিথ্যা হয় না, এটা কাগজ পাতিতে আছে। এখানে আমার ওর দলিল, আপনি ডক্টর দেখছেন ডক্টর না, ওইখানে লেখা আছে তারেক দান করতেছে, তারেকের ইচ্ছা মতো, তারেকের ভালোবেসে বউকে দান করতেছে। ওই তো ওইভাবে লেখা যায় না যে কিডনির জন্য দান করতেছে, এভাবে তো লেখা যায় না।
তারেক ভালোবেসে তার বউকে এটা দান করতেছে, ভবিষ্যতে আপনার তো বউ, আপনাকে দান করতে হবে কেন? বউকে তো দান করতে পারে স্বামী, তাই হ্যাঁ বউকে দান করতে পারে, ছেলেকে দান, যে কোনো মানুষকে দান আজকে দান করে তো ধরা রাখাইছেন। এখন এটাই তো আমার ভুল, শুধু আপনি না, আমি যেখানে গেছি সেখানে বলছে যদি বউ কখনো কেউ কিছু দেয় সম্পদ, তার সংসার ভাঙবে, কারণ তখন থেকে তার উড়া শুরু হয়, তখন থেকে সে উড়া শুরু হয়। আমার বউ তখন থেকে উড়া শুরু করছে, তবে একটু পরে করছে, অপারেশনের পরের থেকে উড়া শুরু করছে। আপনি বলছেন যে বউ পরকে করে, বউ বলছে আপনি পরকে করেন। হ্যাঁ, যদি আমারটা, আমি তো সত্য কথাটা আমি বলতেছি, যদি আপনি সত্য কথা বের করতে পারেন আমি পরকিয়া করি, একটা মোবাইলে বলেন, সত্যি বলেন, সব জায়গায় যাবেন, সেটা গোয়েন্দা নিয়ে হোক আর যেমন করে হোক। উনি আপনাদের কাছে একটা অডিও দিয়েছে, আপনি চায়নাতে বিয়ে করছেন, আপনাদের ছেলে শুনেন, আমি বিয়ের পরে কিন্তু পরকিয়া হয়, বিয়ের আগে পরকিয়া হয় না। আচ্ছা। সেও বিয়ের আগে 7 বছর করছে, সেটা তো আমি বলতেছি না। 7 বছর প্রেম করছে বিয়ের আগে, সেটা তো আমি বলতেছি না। বিয়ের পরে পরকিয়া হয়। আপনি আগে যে বিয়ে করছেন এবং আমি কখনো বিয়ে করি নাই, এটা মিথ্যা কথা। চায়নাতে যে সন্তান যেগুলো সে বলছে, এটা কি আসলে সত্য কিনা? চাইনাতে কিছু থাকতে পারে, আমার গার্লফ্রেন্ড থাকতে পারে, এসব থাকতে পারে, তার কথা অনুযায়ী ও তো জীবনে দেখেনি, আমি যতটুকু বলছি ওইটুকুই। এখন ওটার সাথে তো বানিয়ে অনেক কিছু বলতে পারে, গার্লফ্রেন্ড থাকতেই পারে আমার বিদেশে। ওখানে এটা বিয়ে অনেক ওনার আগে। যে ভাষ্যে যে আপনি চায়নাতে বিয়ে করছেন এবং চায়নাতে আপনার একটা ছেলে সন্তান আছে। আচ্ছা, সেটা তার কাছে কোনোদিন আসছে, কোনোদিন ফোন করছে, আমি কোনোদিন ফোন ছেলে করছি? সন্তান আছে কিনা সেটা বলেন। সেটা আমার থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এটা এটা মনে করেন যে বিয়ে না, বিয়ে ছাড়া গার্লফ্রেন্ড। হ্যাঁ, গার্লফ্রেন্ড, এটা গার্লফ্রেন্ড ছিল আমার বিদেশে, মালয়েশিয়ায় ছিল, এটা বাস্তব। এবং ওকে আমি বলছিও যে আমার গার্লফ্রেন্ড ছিল এটা। আচ্ছা। তো ছেলের কথা বলছে, সে জায়গায় বৈধ যে বিয়ের পরে ছেলে হয় এরকম আমার কিচ্ছু নাই বিদেশে। আচ্ছা আচ্ছা, এটা মিথ্যে কথা। আর আমার ছেলে আছে যে বলছে, এটা মিথ্যে কথা। আপনি বলছেন মিথ্যা কথা, সে বলছে মিথ্যা কথা। হ্যাঁ। সত্য আসলে কোনটা? সত্য যে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড ছিল, এটা সত্যি কথা। আমার বিদেশে, ওকে বলেছি আমার বিদেশে গার্লফ্রেন্ড ছিল, চাইনিজ, মালয়েশিয়ায় ছিল। এটা লুকানোর কিছু না, এটা বিয়ের বহুত আগে, আমি যখন দেশেও আসি নাই। তার তো বিয়ের আগে, কয়েকদিন আগে তো 7 বছরের প্রেম ছিল। তো এইগুলা কেন? আমি বলছি বিয়ের পরে আমার সংসার কেমন ছিল, ওইটা নিয়েও এত মাথা। আপনি অভিযোগ করছেন যে বিয়ের পরে তার 4টে পরকীয়া ছিল। 100% নাম বলেন। কামাল আমার ফ্রেন্ড, তার সাথে প্রথম করে, সেটা মানে জোরে লিংটন বাজত, দৌড়াই যাইতো, আমি সব টান দিয়ে ছিঁড়ে ফেলেছিলাম। সে মাপটা কোনো কিছুই চাই না। আর কামালের কাছ থেকে আমি শুনি না, কামাল এর আগে কে? আমার ঘনিষ্ঠ বন্ধু, সে তার বাড়ি কোথায়? এই কলমাতে, জিঞ্জিরায়। কি করে হ্যাঁ। তিনি? তিনি ব্যবসা করে, তিনারটা ছোট। উনি কি এখন বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে তিনারটা। আপনি বুঝেন কিন্তু আমার কিন্তু আমি যেটা বলছি, আমি কিন্তু কালামের কাছে যাবো, আমার কালামের কথা আপনি স্বীকারোক্তি শেষ নিব। করতে দেন নাই প্লিজ, আচ্ছা। আমার কথা শেষ করতে দেন নাই। আমি কিন্তু বলছি যে আমার পরকিয়া বাংলাদেশে, আমি বিয়ে করছি, পরকিয়া করছি। যদি সত্যি আপনি গোয়েন্দা নিয়ে পারেন, যদি তদন্ত, গোয়েন্দা লাগবে না, আকাশ নিবি বের করে ফেলবে। যেটাই পারেন আপনি, যদি সত্যটা তদন্ত করে বের করতে পারেন, আমি ফাঁসি নিব সবার সামনে। আর ওর 4টা যদি আমি প্রমাণ করে দিতে পারি, আপনারা কি করবেন? 4বার ওটা ফাঁসি দিবেন? আচ্ছা, 4টা প্রমাণ করবেন কিভাবে বলেন? আমি এইভাবে বলবো, এক আপনারা নম্বর। মোবাইল আচ্ছা, থেকে ওকে, বের একদম করবেন। পাইছি, একদম তার পাইছি। মোবাইল, এই দ্বিতীয় মোবাইল কে? ব্যবহার করছে, আচ্ছা, এই ওকে, সিমই ঠিক বের আছে। করছে। দ্বিতীয় আর কে? আমারটা 20 বছরের, আপনি ওকে ওকে, ঠিক আছে, আমি বলি। চেক করবেন। আপনি যদি শোনেন। একটা কোনো মেয়ের সাথে আমরা মসজিদের হুজুর থেকে বের করবো, ওর হ্যাঁ, টেনশন ঠিক আপনার আছে। না। Okay. দ্বিতীয় কার সাথে পরকে করছে? দ্বিতীয় করছে নাবানা ফ্যাক্টরির মালিকের সাথে। ওটা প্রেম না, ওটা টাকার বিনিময়ে তার ইজ্জত বিক্রি করছে। নাম বলেন। আতিক সাহেব। আতিক সাহেব, হ্যাঁ, দেশে বাড়ি আতিক। সে, ওনার বাড়ি কুমিল্লা। ওকে, ঠিক আছে। ঠিক আছে, উনি কিন্তু আমাকে ওষুধের টাকা বলছিল যে 10-15 হাজার টাকা ওষুধের টাকা দিবে, ওইটা আনতে যায় সে এইসব করতো। নাম্বার 3 কার সাথে পরকে করতো? নাম্বার 3 হচ্ছে করলো আমার পাশের বাড়ি, সে ছেলেটা থাইল্যান্ডে থাকে, তার বউ অলরেডি বাংলাদেশে সারাসারি করে চলে আসছে। তার নাম কি? 3 নাম্বার। নাম কর। আচ্ছা, নাম হচ্ছে বললে সে হচ্ছে ওখানে নো নেভার। আপনি এখন আকাশের সামনে আছেন। বাবুল। বাবুল। হ্যাঁ, তার কালমাতে বাসা। হ্যাঁ, আমাদের বাসার সাথে প্রায়, Okay. থাইল্যান্ডে থাকে। বাবুল। বাবুল। ওকে, ঠিক আছে। আর- এখন কোথায় আছে? এখন মনে হয় থাইল্যান্ডে আছে। ঠিক আছে। থাইল্যান্ডে থাইল্যান্ডে থেকে খুঁজে বের করার দায়িত্ব আমার। আচ্ছা, ওটা আপনার এলাকা না। থেকে পাইবে। ওকে, নাম্বার 4 কার সাথে? নাম্বার 4 আমার ভাড়াটিয়া রাজীবের সাথে। রাজীব কি করে? আমি হাতে নাতে সেটা ধরি। রাজীব কি করে? গার্মেন্টসে চাকরি করতো, কোয়ালিটি ইনচার্জ। আমার পাশে দেশের বাড়ি করে রাজীবের? চাঁদপুর।
ও আসলে দেখতে কেমন এবং ওর size এবং খাটা সাইজ আপনারা রিজবি গার্মেন্টস আছে যদি এখন আর চাকরি করে এখানে? না এখন তখনই তো পালাইছে তারেক ভাই কোনো যখন ডকুমেন্টস হাতে- আছে তাদের যা আজ পর্যন্ত মানে আপনি কি কি ধরছেন বা আপনার ওয়াইফ যে 4টা প্রেম করলো বা এখন- আপনাকে করলো হ্যাঁ। তার কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে কিনা? ডকুমেন্টস আমার কাছে নাই ডকুমেন্টস এটাই যে লাস্টে যেটা কথা বলি লাস্টে এটা আমার যখন ওকে হাতে নাতে ধরি- কত সালে সাল বলেন? এই যে আপনার ফেব্রুয়ারিতে এই মাসের এই বছরের ফেব্রুয়ারিতে 2025 হ্যাঁ 2025 ফেব্রুয়ারিতে রাজীব। রাজীব 1 তারিখেও আমার কেস করে তার 2 দিন আগে হয়তো আমি ধরছি আচ্ছা। এটা হচ্ছে ডেট মনে আছে আমার এবং আপনি কি ধরে তাকে মারধর করছেন? হ্যাঁ মারছি মারধর বলতে আমি 2টা চড় দিছি আচ্ছা। তাকে সেই কানে হাতে নাতে কি ধরলেন? হ্যাঁ কি ধরলেন? হাতে নাতে গিয়ে দেখছি যে ওরা উলঙ্গ অবস্থায় সুদা কথা বুঝলেন এই কি? অবস্থায়, হ্যাঁ। আমি আপনাকে বারবার বলছি দেশের মানুষ আপনাকে দেখছে এবং আপনার সামনে কিন্তু আকাশ নিবিড় আছে। হ্যাঁ। আপনার যদি একটা কথা মিথ্যা হয়, আমার কোনো কথাই মিথ্যা পাবেন না ঠিক আছে, আমি তো বলছি যদি আমার কথা আমি তখন বলছি যদি আমার বিয়ে বা পান আমি সবার সামনে ফাঁসি নিতে রাজি আর তারটা এইভাবেই কিন্তু সত্যি আমি বের করতে হবে আপনাদের মোবাইল থেকে সে যে মোবাইলটা ব্যবহার করে সেই মোবাইল থেকে আপনি 5 বছরে এই 4টা আমি যেটা বলছি 4টাই পাবেন আমি তো বলছি ওনারটা বের করার দায়িত্ব আমার। হ্যাঁ, ওটা দুটো দেওয়া লাগবে না, মসজিদে শুধু হুজুর বের মোবাইলটা করবে। সার্চ করবেন। ওই চিন্তা তো আপনার না। আচ্ছা, ঠিক আছে। আপনি যেগুলো বলছেন, আপনি বলছেন প্রথম পরে কি করছে ওনার নাম হচ্ছে কামাল কামাল, দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার নাবানের মালিক আতিক সাহেব আতিক, তৃতীয় হচ্ছে এটা হচ্ছে পরকিয়া বলতে এটা হচ্ছে ব্যবসা করতো দেহ Give and ব্যবসা take। হ্যাঁ আচ্ছা, ওকে। নাম্বার 3 3 নাম্বার হচ্ছে বাবুল বাবুল। আর 4 নাম্বার হচ্ছে যে এই রাজীব আমার আপনি বাসার বাবুলের ভাড়াটিয়া। নাম বলতে চাচ্ছিলেন না কেন? কারণ এলাকায় ওনার অনেক অনেক সম্পত্তি এবং ওনাদের একটা নাম আছে চাই না যে তাকে কালার করতে আপনারা কি মানে আপনি কি বাবুল, সংখ্যায় আছেন, আপনি ভয় কিভাবে আছে? জানলেন না? হুম। আপনি কিভাবে জানলেন যে আসলে বাবুলের সাথে তার প্রেম? প্রথম হচ্ছে তার ফুফাতো ভাই বা খালাতো ভাই সে আমার বন্ধু নাম কামাল ও হচ্ছে খাটো কামাল বলি আমরা সবাই আচ্ছা, ওই আগেরটা লম্বা কামাল আর হচ্ছে খাটো কামাল খাটো কামাল আমাকে 3-4টা নাম্বার দিয়ে অনেক SMS মানে প্রেমের SMS এসব পাঠিয়েছে আমি বলছি, এগুলা কিসের জন্য কি পাঠাইছো বলছে আপনি চিনেন না নাম্বার আমি বলছি, না একটাও চিনি না এই নাম্বার ওর মার কাছে যায় ও এসব করতো ওর মার কাছ থেকে নিছে একটা না দুটা যায় না তারপরে এইখান থেকে চুরি করে হচ্ছে কিনে নিছে এরকম 3টা নাম্বার দিয়ে ওই ছেলের সাথে প্রেম করতো প্রেম করে এমনই প্রেম করছে সে বাবুল এখন ওকে বিয়ে করবে ওর বউ ছেড়ে দিছে ঠিক আছে এই বিষয়টা কি আপনার এলাকায় জানাজানি? এলাকায় জানতো না এটা শুধু জানতো যে কামাল আমার কাছে পাঠাইছে না এলাকার ভিতরে কামাল কি এখনো বেঁচে আছে? অবশ্যই আমার চেয়ে অনেক ছোট আচ্ছা, okay। সে আছে শুধু বিষয়টা কামাল আপনি আর আপনার বউ হ্যাঁ জানেন? হ্যাঁ কামাল আমি তার বউ এবং বাবুল এরা জানতো বাড়ির মানুষও যাইতো হয়তো বাড়ির মানুষ ওনার ওনার বউয়ের নাম অথবা ওনার শ্বশুরবাড়ির কোথায় জানেন? না ওনার বউয়ের নাম তো আমি জানি না। ওনার বউ আমার কাছে অনেক কাছে ফোন করে আমাকে দেখেন আমার বউ হচ্ছে নির্লজ্জ ও কোনোদিন আমার কাছে সরি বলে না এত কিছু ধরার পরেও দুঃখিত সরি এসব কিচ্ছু বলে না। মানে তৃতীয় যে বাবুলের বউ। দর্শক আমি একটু আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে বাবুলের বউ একটা পয়েন্ট, কারণ হচ্ছে যে বাবুলের বউর কাছে গেলেই বাবুলের সাথে পরকীয়া আছে কিনা এটা খুঁজে বের করা যাবে। এই দায়িত্ব আমার, প্রয়োজনে হচ্ছে মসজিদের ইমাম দিবে। এখন কথা হচ্ছে যে সে আমাকে বলছে যে আপনি বেকার, কোনো কাজ করেন না। তার একটা বাসার নিচে হচ্ছে একটা বিউটি পার্লার ছিল, জি। বিউটি পার্লার থেকে আপনি 8,000 টাকা ভাড়া হিসেবে কেটে নিতেন। শুনেন আমি বেকার ঠিক আছে হ্যাঁ। আমি আছে এই অপারেশনের পরে বেকার আর ও হ্যাঁ। কিছু কিছু মিডিয়ায় বলছে আর নাকি বিয়ের 2 বছর পরে বেকার আচ্ছা, এটা এলাকার মানুষকে জিজ্ঞেস করবেন আমি অপারেশন হচ্ছে কত সালে? অপারেশন হচ্ছে 2019-এ আচ্ছা, 2018 থেকে তো আমি বাড়ি লিখে দিছি মানে আর 2019-এই কিন্তু হয়েছে আমার অপারেশন হয়েছে মানে হচ্ছে যে ডিস্টেন্স কত মাস ছিল? এইরকম এই 1 বছর না 1 বছরের কম আর কি এর ভিতরে তো আমাদের কথাবার্তা হচ্ছিল কিডনি চেঞ্জ করে তখন থেকে কথাবার্তা হচ্ছিল বাড়ি আগে লিখে নিছে, হ্যাঁ আগে বাড়ি লিখে নিছে পরে পরে কিডনির টাকা পরে দিছে। কিডনি হাত দিছে আচ্ছা, এই কন্ডিশন আসলে কি ছিল? একজন মানুষ আপনি ধরেন যে আমাকে লাখ টাকা কোটি টাকা দিলে তো আমার কিডনি আপনাকে দিব না। সে বাড়ির দাম কিন্তু 60 লাখ টাকা আচ্ছা, এখন বর্তমানে। বিনিময়টা কি ছিল এটা আর কি দর্শকরা বল। হ্যাঁ বিনিময় এটাই তো যে বাড়ি লিখে দিলাম সে তার সাথে কথা হয়েছিল যে কিডনি লাগলে সে বলছিল কিডনি লাগলে আমি দেবো এই হিসাবে আমি বলছি ঠিক আছে বাড়ি তুমি লিখে আপনার দিও। কিডনিতে কত টাকা খরচ হয়েছে? আমার কিডনিতে 16 লাখের মতো হয়েছে আপনি 60 লাখ টাকার বাড়ি টাকা লিখে দিলেন। হ্যাঁ 60 লাখ টাকা আচ্ছা বাড়ি লিখে এটা দিয়েছি। আবার বলবেন আপনার এক কথা। কিডনিতে কি হয়েছে ভাই? কিডনি উনি জিজ্ঞেস করছে কিডনিতে কত লাখ টাকা লাগছে অপারেশনে হ্যাঁ হ্যাঁ আমি বলছি 16 লাখ টাকার মতো কারণ তখন $14,000 জমা দিছিলাম তখন ডলার ছিল 86 টাকা করে এই টাকাগুলো সে মায়ের থেকে নিয়ে দিছে? না তাহলে
শুনেন, তার মায়ের থেকে নিয়ে একটা যদি মানে কত বড় মিথ্যা কথা। তার মা হচ্ছে চাকরির মনে হয় অনেক আগে, চাকরি রিটায়ার্ড হওয়ার অনেক আগে তার বোন একটু ইনকাম বেড়ে গেছে যখনই বড় বোনের, তখনই বোঝায় তুমি তাড়াতাড়ি চাকরি ছাড়ো। মা কিসে চাকরি করতো? ওই একটা পিওনের চাকরি করতো জাহাঙ্গীরনগরে। এটা কিন্তু আমি খুঁজে বের করবো, সমস্যা নেই। গেলেই সবাই বলবে, ওকে, চিনে, ঠিক আছে। সবাই চিনে। তো পিওনের একটা চাকরি করতো, উনি চাকরি ছাড়ার অনেক আগে উনি ছেড়ে দিছে। ওনার বড় বোন কি বিবাহিত? ওনার বড় বোনের হিস্ট্রি কি শুনবেন? হ্যাঁ, সব তো আমি তো বলছি, আমি তো আকাশ টিভি আপনার সামনে ওনার বলছি। বড় বোনের সেই হিস্ট্রি একবার ঘৃণা লাগবে শুনলে। আপনি কিন্তু হিসাব করে বলুন। আমি হিসাব করে বলছি, আমার বইয়ের কথা, এটা আমার কথা না। এমন কথা আছে যেগুলা পাবলিকের সামনে আমি বলতে পারবো না। তার বোন কি বিবাহিত কি না? তার বোন আমার এলাকা থাকা পর্যন্ত, আমার এলাকায় 2টা করছে, তার আগে করছে 3টা জাহাঙ্গীরনগরে। এই 5টা পর্যন্ত ছিল, মানে একজনের সাথে ভাগছে, বুড়া মানুষের সাথে ভেগে চলে গেছিল, একটা বিয়ে করছিল। নাম মনে আছে? একটার আমি তো এগুলো দেখি নাই, শুধু আমি যে মাইনও পাইছিলাম, মানে তার বন্ধুর সাথে বিয়ে, এগুলো সব আমার বউ সিরিয়াল নিয়ে বলছে। ঠিক আছে, বর্তমানে কি সে বিবাহিত? বর্তমানে এখন যার সাথে আছে এম এ আওয়াল, আমার বউর সাথে যতক্ষণ সম্পর্ক ছিল আমার ভালো, ততদিন বলছে যে আপু এখনো বিয়ে করে নাই, কারণ উনি বছর বছর চেঞ্জ করে। এই লোককে আমরা দুবাই বলতাম, মানে দুবাই থাকতো, ওনার খুনের কেস ছিল তখন দুবাই থাকতো। ঠিক আছে, খুনের কেস দুবার থেকে উনি মীমাংসা করে তারপর দেশে আসছে, তারপরে এই নিপা আসছে। ঠিক আছে, তার আগে কিন্তু একটা ছেলে তরু নাম, তার সাথে থাকতো গুলশান 1-এ, এখন আসছে গুলশান 2-এ। তো উনি এরকম বছর বছর বা 1 বছর 2 বছর পর পরে। আপনার কিন্তু আমি বারবার বলছি, তরু আউয়াল হুম। দেশের বাইরে পৃথিবীর যে কোণে থাকুক, এ কিন্তু তা তখন আওয়ালের তো সাথে আসবে। এখন আছে, আওয়ালের সাথে এখন আছে, উনি ব্যবসায়ী বিয়ে এখন করছে? করে। ও বিয়ে করছে? বললাম আমার ওয়াইফের সাথে যতদিন আমার সম্পর্ক ছিল, তখন আমার ওয়াইফ বলছে এখনো বিয়ে করেনি তার। আচ্ছা, কারণ প্রথমে আওয়াল চেয়েছিল বিয়ে করতে, কিন্তু নিপা করেনি। পরে আপনারটা শেষ হলে করবো। হ্যাঁ, পরে নিপা বিয়ে করতে চাই যে আমি একটা সন্তান নিব, তখন আওয়াল এখন বলছে না আমার বিয়ে করা সম্ভব না। আউয়াল কি করে? আওয়াল আছে এখন ব্যবসায়ী, আর ও আগে কি ছিল দেশের বাইরে থাকে না দেশে থাকে? এখানেই থাকে, গুলশান। গুলশানেই থাকে। ঠিক আছে। হয়তো প্রতিদিন থাকে না, মাঝে মধ্যে আসে, কারণ তার তো আরো ফ্যামিলি আছে, তার আরো। আউয়াল আবার বিবাহিত? আবার আবার 2-3টা কোশ্চেন করে আমি দেখি। শুনেন, শুধু আবার বিবাহিত না, তার ছেলে মেয়ে নিপাশে বড়, আচ্ছা আচ্ছা। উনি তো বয়স্ক। ঠিক আছে, তার নিপাশে বড় ছেলে মেয়ে আচ্ছা, আছে। আমি আর কথা বলি। জি। এখন হচ্ছে তার মা, বোন, আপনার বউ, হ্যাঁ। ছেলে একসাথে থাকে। সব একসাথে থাকে কোথায় থাকে? গুলশান একে, ওই যে আচ্ছা। নিপার সাথে। নেপাল বাসায় থাকে। যে নিপা হচ্ছে মাই টিভির নিউজ প্রেজেন্টার, ওকে। উম্মে সাবেরিনা নিপা ওর আচ্ছা। নাম। ওর বাসায় সবাই থাকে? সবাই থাকে, ভাড়া থাকে না নিজের বাসা? ভাড়া থাকে। ওকে, ঠিক ওই আছে। যে মরিয়ম টাওয়ারে আপনারা গেলে পাবেন, মরিয়ম টাওয়ার। ওটা আমরা হ্যাঁ। ওটা আসলে বলছি না, এখন তো বললে ওনার হয়তো বা কাছে অনেক অন্য টাকা, কিছু বুঝছেন, ওই যে ব্যবসায়ী, তো ওই যে এম এ আওয়াল অনেক ব্যবসায়ী, অনেক টাকা, এই জন্য ওনাদের কাছে এখন অনেক টাকা হয়ে গেছে। বলবে। এই তোমরা প্রশ্ন করো। ভাই একটু এদিকে পেজ দিন। আচ্ছা, হ্যাঁ, বলেন। আমি প্রিন্টে দিব তো ইয়েতে। আচ্ছা, আমার লাস্ট কিন্তু আপনি আমার জেল পর্যন্ত গেলেন না। যাবো। আচ্ছা, ওটা বলতেছি আমরা, হ্যাঁ। উনি পরে যাবে, আপনি আচ্ছা, বলেন। শেষ করি। হুম। আপনার বিরুদ্ধে নানা অভিযোগ, আজকে অনেকগুলো অভিযোগ নিয়ে আসছে। তো আচ্ছা। আমি আপনার বলো। তবে আমি তো দেখি না, আপনারা বলো। দেখছেন, বলেন অবশ্যই। আজকে যে অভিযোগগুলো তুলছে তার মধ্যে একটা হচ্ছে আপনি মালয়েশিয়াতে আপনার যে একটা সংসার আছে, সেখানে ছেলে এবং বউ আছে আপনার চাইনিজ। মালয়েশিয়া না জাপান? মালয়েশিয়াতে সংসার ওনার, মালয়েশিয়াতে না। ভালো। তো সেখানে আপনি সেটেল হওয়ার জন্য এখন আপনার নতুন স্ত্রীর সঙ্গে যে ঝামেলাগুলো করছেন, মূলত সেখানেই সেটেল হওয়ার জন্য। এবং আপনার স্ত্রী এইটারই বিচার চাইছে যে আপনি নাকি তাদেরকে ছেড়ে অনেক বছর যোগাযোগ করেননি, যোগাযোগ না করে এসে আপনি চলে আসছেন তাদের খোঁজ খবর না নিয়ে। এখন উনার ভয় হচ্ছে আপনি তাদের সাথে যোগাযোগ না করে আপনি আবার এখন কথা আছে, যদি আমি তো বলছি ওনাকে স্পষ্ট ভাবে বলছি, আপনাকে স্পষ্ট বলছি, যদি তাদের সাথে আমার কোনো, আজকে কত বছর, 30 এটা কি বছর বিয়ের আগে মালয়েশিয়া? হ্যাঁ, 30-35 বছর আগের কথা। এই 30-35 বছর পরে আমার মোবাইল তো তাদের কাছে, ওর মোবাইল কিন্তু আমার কাছে না, তাদের কাছে। যদি কোনো মোবাইলে প্রমাণ করতে পারে 30-35 বছর পরে যে 30-35 বছরের ভিতরে কোনো আমি ওদের সাথে যোগাযোগ হয়েছে মালয়েশিয়ায়, যেই থাকুক মালয়েশিয়া, আমার গার্লফ্রেন্ড থাকুক আর গার্লফ্রেন্ডের বাপ থাকুক, তার সাথে যদি কোনো রকম যোগাযোগ করতে, আমি তো বলছি ওই যে বিয়ের মতো ফাঁসি দিব। কারণ এর হচ্ছে মিথ্যাবাদীর জন্ম, ওর মা যেমন মিথ্যাবাদী, ওর বোন যেমন মিথ্যাবাদী, আমার বউ তেমন মিথ্যাবাদী। আমি কিন্তু স্পষ্ট কথা বলছি, কারণ ওনার কথা শুনে
উনার কথা শুনে কিন্তু আমি স্পষ্ট কথা বলছি যে উনি বের করতে পারলে আমি ওনাকে সেলুট জানাবো আজীবন। এই জন্য আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, যদি এরকম কোনো ডকুমেন্টস পান, কোনো ডকুমেন্টস। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার সেখানে কোনো বিয়েই হয়নি আপনার? আমার কোনো বিয়ে হয়নি, তাদের সাথে কোনো যোগাযোগও নাই। আজ বিয়ে না পর্যন্ত- হলে ছেলে আসলো কিভাবে? কে বলছে ছেলে আছে? আজকে তিনি বলছেন। সে তো প্রতিটা কথায় তাকে বাড়ির থেকে বের করে দিছি। আপনারা যাই দেখেন ভাড়া কে উঠাচ্ছে, উনি বলে নেয় যে উনি ভাড়া উঠাচ্ছে, কিস্তি দিতেছে, ভাড়া উঠায় কিস্তি দিতেছে। তো ওনাকে আমি বের করলাম না, আমাকে জেলে নিয়ে ভরে রাখছে, উনি বাড়িতে আছে, আমি নাই। একটা আমি বিয়ে করছি, আমি চ্যালেঞ্জ করছি যদি হয় আমি সবার সামনে ফাঁসি দিব যদি বিয়েরটা বলে। আর ও কি কি মিথ্যা কথা বলছে, প্রতিটা সে মিথ্যা কথা আমি পয়েন্ট দিয়ে দেখিয়ে দেবো। ও এরকম দেখা চ্যালেঞ্জ করে সে আজকে ছবি একটা ছবি দেখাইছে যেখানে দেখাইছে যে আপনি হচ্ছে যে একজনের সাথে যাওয়ার জন্য একটা অডিও নাকি শুনেছে না, কারোর সাথে সংসার করার জন্য। ওর নামটা ভুলে গেছি। মেরির কথা বলেছে। মেরিকে। আচ্ছা, মেরির বাসায় কিন্তু আমার শোনেন, মেরির বাসায় কিন্তু ওকে নিয়েও দাওয়াত খেয়েছি যখন আমার ছেলের বয়স 1-2 বছর এমন। মেরির যে সে চিনে, তখন থেকেও চিনে, বিয়ের পরের থেকেও সে চিনে, কারণ মেরির সাথে সে আমার ছোট বোন। সে তাদের সাথে আমার রিলেশন হচ্ছে এখনকার না, ছোটবেলার। মানে যখন ওই এলাকায় থাকতাম তখন থেকে আমাদের ফ্যামিলিগত ভাবে রিলেশন। সাপ কথা আপনার সাথে আসার সে প্রমাণ সহ ধরছে আপনাকে যে আপনি সম্পর্কে ছিলেন। আমি তো বলছি ফাঁসি দিব যদি প্রমাণ দেয়, আর যদি সে তো ভয়েস পাঠাইছে কারো। ভয়েস যাই পটাক, আমি ওখানে আছি। ওটা কি মেরির ভয়েস কেমন না, বুঝলেন? আমি ওই যে আপনার আমি ভাই আছি। বা কারো ভয়েস শুনাইছে? আমার ভয়েস আছে, আপনার ভাই বা কারো? আমি তো বলছি আমার ভয়েস। আচ্ছা, ও মেরির দায়িত্ব আমি নিচ্ছি, মেরির দায়িত্ব আমি নিচ্ছি। আর কথা হচ্ছে যে মেরিটাকে আমরা তো আসলে মেরি, গল্প বললাম যে শুনতে আসেন আপনার কাছে। আচ্ছা, আমি এটাই বলছি। ওখানে ক্যামেরা আমি মেরিকে হ্যাঁ সব কথা সেটাই বলেন। বলতেছি যে ক্যামেরা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ক্যামেরা কোন ক্যামেরা আমি জানি না। আপনি ক্যামেরা যে কোনো ক্যামেরায় হোক আচ্ছা, আপনি দিকে আমি তাকিয়ে বলছি। বলেন। চ্যালেঞ্জ করছি দিতে আপনাকে যে আপনি সত্যি কথাটা উদ্ঘাটন করবেন, এর জন্য আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি। মেরি আমাদের ছোটবেলারই ফ্যামিলিগত, ওকে নিয়ে দাওয়াত খাইছি। আমার ছেলের বয়স যখন 1-2 বছর, তখনও তাদের বাসায় আমি ওকে নিয়ে দাওয়াত খাইছি। তারপরের থেকে এই 17-18 বছর ওর সাথে কোনো আমার যোগাযোগ ছিল না। মেরির নাম্বার আপনার কাছে আছে? মেরির নাম্বার আমার কোনো সেভ করে নাই, সোজা কথা। আচ্ছা, আমি মেরির নাম্বারটা দেশের বাড়ি এখনো- কোথায়? মেরির দেশের বাড়ি, ও মোহাম্মদপুরে জন্ম, ওদের মোহাম্মদপুরে বাড়ি আছে, নিজস্ব বাড়ি। আচ্ছা, যদি মেরি আমার কথা শুনতে থাকেন এবং আমার কথা শোনেন, আমার পেজে হচ্ছে যে নাম্বার দেওয়া আছে, মেরি আমার সাথে যোগাযোগ করবেন। আমার মেরির এবং হিস্ট্রিটা শুনেন আপনি। ওকে, আপনি বলবেন, ঠিক আছে, মেরির থেকেও কিন্তু আমরা শুনবো। মেরির থেকে না, মেরির আশপাশের থেকেও শুনবেন আপনি। ওকে, ঠিক আছে, বলেন। শুধু মেরির থেকে না, মেরির ছেলের থেকে, মেয়ের থেকে, মেরির মেয়ের থেকে, আশেপাশের থেকে। আমি তো চ্যালেঞ্জ করছি, এরপরে কিন্তু কোনো কথা হয় না যে ফাঁসি নিব আমি যদি ওর সাথে প্রেম করি। আপনার এগুলো গল্প বাদ দেন এবং আপনি বলেন যে মেরি জানি আমার সাথে যোগাযোগ করে হ্যাঁ, অবশ্যই। এবং মেরির সাথে আমরা কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, অবশ্যই আপনি নাম্বার দেন, আমি পৌঁছে দেবো তার কাছে। আচ্ছা, মেরি গেছে, এখন বিষয়টা হলো যে না, মেরির হিস্ট্রি যায় নাই তো। আপনি কিভাবে পৌঁছে দিবেন? আপনি তো তাকে চেনেন না, নাম্বার নাই, কিছু কে নেই। বলছে? মেরির নাম্বার আছে? আমার তো কথা বলা শেষ হয় নাই মেরির বিষয়ে। বলেন, মেরি বিষয়ে হ্যাঁ, আমরা জানতে মেরির চাই। বিষয়ে আমি ছোটবেলার কথা বলছি, ওকে নিয়ে দাওয়াত খাইছি। আচ্ছা, খাওয়ার পরে কোনো যোগাযোগ ছিল না এই 17-18 বছর। যখন নাকি এরা মা বোন 3 জনা মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, একটা ষড়যন্ত্র আমি বুঝতে পারছি যে ওরা করতেছে। যেহেতু এক সাংবাদিক আমাকে ফোন করে বলছে যে আপনাকে রাজনীতি মামলা দিবে, অস্ত্র মামলা দিবে, আপনি সাবধানে থাকেন। এটা 8-10 দিন আগে একটা সাংবাদিক আমাকে ফোন দিয়ে বলছে মিরপুর সেই থেকে। নাম্বার আছে? আমার কাছে ওই নাম্বার নাই, ওই নাম্বার আছে আমার ওই মোবাইলে। সাংবাদিক আপনাকে মামলা দিবে? সাংবাদিক আমাকে এই কথা Information বলছে যে দিছে। আপনার নামে এসব হচ্ছে, ও, আচ্ছা, ষড়যন্ত্র চলতেছে। তখন আমি অ্যারেস্ট হওয়ার 7 দিন আগের থেকে মেরির সাথে আমি হঠাৎ ফোন করি। ফোন করার পরে মেরি বলে এত আপনি একটু আগে বলেন মেরির নাম্বার নাই, আবার মেরি করতে আসলো। আমার ওই মোবাইলে আছে, সব আছে। আচ্ছা, ওকে, ওই মোবাইল কো? ওই যে আটকে রাখছে তারা, আমার তো সবকিছু বাসার ভিতর আছে। তাহলে মেরিকে জানান দেন, মেরি আচ্ছা, আমার আমার সাথে ওই যোগাযোগ মোবাইলটা করুন। আইনা দেন আপনি, আমি সব বের করে দিচ্ছি। আমার আপনি ওই মোবাইল তো আমরা বের করতে পারবো, মোবাইল তো পরে। আচ্ছা, আপনি তারপরে এখানে আমি বলেন, নাম্বার দিতে পারবো, মেরিকে নাম্বার বলেন, আছে, নাম্বার নাম্বার আছে, আছে, হ্যাঁ, অবশ্যই মেরির আছে। নাম্বার দিবেন, হ্যাঁ। কালকে দিবেন। আচ্ছা, কালকে আমি দিব। ঠিক আছে, ওকে। সেই মেরিকে 7 দিন আগের থেকে আমি তার সাথে কথা বলতেছি যে মেরি এরকম বলছে যে এতদিন পরে ব্যাপার কেমন, যে আমার এখন সমস্যা মানুষের যখন হয় তখনই মানুষকে মনে করে। এটা ব্যাপার, এটা স্বাভাবিক। এটা যখন অনেকদিন মানুষের যোগাযোগ হয় না, হঠাৎ কোনো প্রবলেমের জন্য মানুষ, তোমার সমস্যাটা কি? আমি হচ্ছে এরকম আমার ওয়াইফ পরকিয়া করছে, পরকিয়া করার পরে আমি হাতে নাতে ধরছি। এখন ওরা যখন নাকি আমি আমার বাড়িটা নিয়ে বাড়ির দিকে করছি, যে বাড়ির কথা তো বলি নাই, যে জেলের কথা আপনি জিজ্ঞেস করেন না, এই জন্য ওই লাইনে আমি যাইও নাই।
তো কথা হচ্ছে যখন আমি জমি বেচতে যাই তখন নাকি ওরা বেচার চিন্তা ভাবনা করছে এবং কাস্টমার আনছে যে আমার একটা ফ্লোর বিক্রি করব। যেহেতু ও আমাকে দেখতে পাচ্ছে না, ঘৃণা করতেছে, এগুলো আমাকে জিজ্ঞেস করেন না, এই জন্য আমি ওই লাইনে যাই নাই, যাবো যদি আপনি জিজ্ঞেস করেন। তো তখন আমি চিন্তা করলাম যে না, এখানে আমার থাকা যাবে না। তাকে আমি বলছি যে দেখো এরকম একটা সমস্যা হতে পারে, আমাকে হেল্প করবা। এই কথা আমি স্পষ্ট মেরিরে বলছি। কয় তোমার বউ এতদিন পরে এই অবস্থা শুরু করছে, আমি বলছি এটা নিয়ে 4টা প্রেম করলো, আর এই প্রেমটা এতই ঘনিষ্ঠ করছে যে আমাকে এখন দেখতে পাচ্ছে না। স্পষ্ট মেরিরে আমি সব কথাই বলছি। 7 দিন ধরে ওর সাথে কথা বলছি, তারপরে তো আমি অ্যারেস্ট হয়ে গেলাম, তারপরে জেলে আচ্ছা, গেলাম। আমার কথা হলো যে আপনি অ্যারেস্ট হলেন কেন? হ্যাঁ, সেটা আমাকে জিজ্ঞেস করতে। অ্যারেস্ট হলেন কেন? এদিকে ক্যামেরা। হ্যাঁ, যখন আমি ওকে আমার দিকে। আচ্ছা ভাই আমরা কি আপনার 5 মিনিটের ইন্টারভিউ নিতে আসছি? আপনার জীবনের টোটাল স্টোরি আজকে বলবেন, হ্যাঁ, আমাকে- যত রাত লাগে আপনি বলবেন। আমি যখন নাকি ওকে হাতে নাতে আপনি যেটা বলতেছেন, আমি বলি সোশ্যাল মিডিয়ার যুগে আপনি যা বলতেছেন রেকর্ড হচ্ছে, এবং আমি টোটাল হচ্ছে একটা তদন্ত করব। আমি চাই- এখানে কিন্তু বের হবে যে সত্যকে মিথ্যাকে। আমি চাই তদন্ত, এই জন্য আমি ওকে। সব কথা বলবো। আমার কথা হলো যে আপনি মামলা হাজত খাটলেন কেন? সেই হাজত খাটাটা- সেটাই, হ্যাঁ, ওকে আমি পরকে হাতে নাতে ধরছি হ্যাঁ। আমার এই ভাড়াটিয়ার সাথে। ধরার পরে সে আমাকে মামলা করছিল সাভার থানায়, নারী নির্যাতন। পরে এসআই এসে বলছে যে আপনি 3 দিনের ভিতরে, আমার বাসায় এসে বলছে আপনি অসুস্থ মানুষ, আপনি 3 দিনের ভিতরে ওর সাথে মীমাংসা করেন, না হলে আপনার অসুবিধা হবে। তা আমি 3 দিনের দিনে ওকে পেয়েছি। ওনার নাম কি? ওই পুলিশের নাম কি? এসআই মনির, ঠিক আছে। কোন থানা? সাভার থানা। ঠিক আছে। তো তারপরে 3 দিনের দিন ওকে পেয়েছি মোবাইলে। আমি বলছি দেখো এটা উঠাই নাও, তাহলে মানে আমি অসুস্থ মানুষ, সমস্যা হবে আমার। বলছে আচ্ছা উঠাই নিবো, আসো। পরে গেছি সাভার থানা, যায় উঠাইছে। উঠানোর পরে তখন ওর কোনো সমস্যা নাই, বেশ সুন্দর রান্না বান্না করছে, খাচ্ছে। 20 দিন পরে যখন আমি হলুদে গেছি, ওর ভাইয়ের বিয়ে, খালাতো ভাইয়ের, তখন দেখি আবার সেটিং করতেছে, বুঝছেন। সেটিং করতে পরে আমি দেখে, ওই অবস্থা দেখে আমি বাসায় রাগ করে চলে এসে আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি চলে কার যাবো। সাথে চ্যাটিং করে? হ্যাঁ, কার সাথে? ওই যে সে রাজীবের সাথে, ওকে। যাকে নাকি আমি হাতে নাতে ধরলাম, সে তো পালাইছে। মানে ভাড়াটিয়া ছিল। আপনি যে ধরলেন, আর কেউ আশেপাশে ছিল? যখন ধরে নিয়ে আসছি, যখন চিল্লাপালি করছে, এরকম তো একটু শব্দ টব্দ হয়েছে, চিল্লাপালি হয়েছে, দৌড় দিছে। 3 তলার ভাড়াটিয়ারা সব গেটের সামনে আসছিল। ছিল? হ্যাঁ ওকে। ছিল, তাকে ধরে তিন তলায় শুনি, ঘটনাটা কি সত্য খুঁজে পাবো? হ্যাঁ, এখন 3 তলার ভাড়াটিয়াও পুরানা, শুধু আমার বাড়ির যত ভাড়াটিয়া পুরনো সব চেঞ্জ করে ফেলছে প্রায়। আছে 2-1 জন, এখনো 2-1 জন আছে পুরনো। আর যারা নাকি দেখতো তারাও এলাকায় আছে, প্রতিদিন দেখতো যে এই রাজীবের রুমে ঢুকতেছে, যে মেয়েটা দেখতো। কারণ একটা মেয়ে চাকরি করতো না এবং 3 তলাতেই থাকতো, এবং রাজীব থাকতো 3 তলায়, আমরা থাকি 2 তলায়। সে মেয়েটা দেখতো প্রতিদিন যে রাজীবের রুমে ঢুকতেছে। আমার বউ, সেই মেয়েটা কই? সেটা কলমাতে আছে। আছে। একদিনে ওকে মানে বাসাতে বের করছে ওকে, এবং একটা ছেলে দেখতো মাঝে মধ্যে, তাকেও বের করছে। এগুলো আছে না কলমাতে, পাওয়া যাবে না ওদের? সবাইকে পাবেন, ওকে, ঠিক আছে। আচ্ছা, বিষয়টা হলো যে সবাইকে পাবেন, সবাই আছে। আচ্ছা, জি। আপনি কম কথাই শেষ করবেন। এই যে না না, এই জেলের কথাটা আমি বলে নিই। পরে। আচ্ছা, সারা রাত আপনি চলবে আপনার আজকে কথা। একটা ভিডিওতে দেখলাম যে আপনি বললেন যে আপনার ছেলে আপনার সম্পর্কে সব জানে, সে আপনার পক্ষে কথা বলবে, তাহলে কেন আজকে সে তার মায়ের সাথে সংবাদ সম্মেলন করলো? না তো এটা আমার প্রশ্ন- ছেলে তো ওই যে বললাম ও কম্পিউটার, আমি কিন্তু এই কথা বলি না, সে সব জানে। সে কম্পিউটার খেলছিল, তার মাকে যখন উপরে যে আমি 2-4টা থাপ্পড় দিছি, 2টা থাপ্পড় দিছি, নিয়ে আসলাম ধরে, ও এই বিষয়ে কিচ্ছু জানে না। ও আসে দেখি যে ও কম্পিউটারই খেলতেছে, কারণ এটা তো হচ্ছে 3 তলায়, ও 2 তলায় বসে কম্পিউটার খেলতেছে। ও কিচ্ছু জানে না। সারা রাত যে আমরা ঘুমাই নাই, ওর মাও ঘুমায় না। আপনার কাছে এসবের কোনো প্রমাণ আছে? কিসের? এই যে হাতে নাতে ধরা? হাতে নাতে ধরা, হ্যাঁ, এইরকম আপনি কোনো- ভিডিও ফুটেজ রাখতে পারতেন, হ্যাঁ, ছবি তুলে আমার রাখতে তখন পারতেন। না, আপনি রুয়াইব যদি কারোর সাথে শোনেন, আমি আপনাকে এনশিওর করতেছি, এবং দেশের মানুষ যারা দেখতেছে তাদেরকে বলছি, ওই টাইমটা রাজীব আপনার বাসায় ছিল কি না হ্যাঁ। এটা বের করে দায়িত্ব আমার। 100% আপনি, এবং সবাই দেখছে। এবং চিন্তা- আপনার কি সিসিটিভির ফুটেজ কি পাওয়া যাবে? আছে? তখন ক্যামেরা মনে হয় খারাপ ছিল, এখন যে ভালো করছে, তখন ক্যামেরা মনে হয় খারাপ ছিল। ঝড়ে অনেকদিন, আমাদের ঝড়ে নষ্ট হয়েছিল অনেকদিন। তারপরে যদি থাকে সিসি ক্যামেরা, আপনি খুঁজে পাবেন। আপনার রাজীবের নাম্বার লাগবে, আপনার বইয়ের নাম্বার আচ্ছা, লাগবে। ভাই, তার বিষয়টা আমরা শুনে যাবো, রাত হয়ে গেছে অনেক। আচ্ছা। বিষয়টা হলো আপনি যে বললেন যে বারবার বলতেছেন কালকে একটা ভিডিও আমার নিয়ে নেবেন, কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, জি। তো আপনি বলছেন আপনার কিডনি তারা ফেরত দিয়ে দিবেন, ও, কেন? সেটা কেন? আমি জেলের কথাটা আমি বলে দিতেছি, হ্যাঁ, আপনি বলেন, জিজ্ঞেস করে বলেন, করছিলেন। হ্যাঁ। কোন তখন এটা ধরার পরে তখন কিন্তু 20 দিন খুব ভালো ছিল বললাম। তখন তার সাথে চ্যাটিং করছে এই 20 দিন, এই জন্য সে ভালো ছিল। তারপরে যখনই
যখনই আমি ওইটা দেখলাম যে সেটিং করতেছে এখনো, আমি রাগ করে চলে আসলাম। তারপরে সে আমাকে থামাইছে, পরে আমি আর যাই নাই। এই জিনিসটা ওর বোন তো ওই বিয়ে বাড়ি সবাই দেখছে, ওর বোন পুলিশ দিয়ে হোক আর যেমনি হোক, ও রাজীবের ওইটা ট্যাগ করে দেখছে, হ্যাঁ ওর বোন এখন টাকা পাঠাচ্ছে, যেহেতু রাজীব পালাই বেড়াচ্ছে, ওর বোর কাছে স্থান পাচ্ছে না, 32,000 টাকা দিছে। যেই বন্ধ করছে আর আমার বউ চেয়ারা সেলস, আমার বউ তখন আমাকে বলছে তুমি নাম্বার বন্ধ করছো, আমি বলছি না তোমার বোন বন্ধ করছে। কয় কি না তুমি বন্ধ করছো, আমি বলছি ঠিক আছে, আমার এত পাওয়ার থাকলে তো আমি একজন পাওয়ারফুল মানুষ। এই যে কান্দা একটু মাঝে মাঝে তো আপনাকে বিরক্ত করবে, কারণ হচ্ছে আজকে যেটা দেখলাম সংবাদ সম্মেলনে আপনার বইয়ের প্রচুর রাগ। না, ও খিটখিটে রাগী রাগ। না, তবে খুব গম্ভীর থাকে। না আজকে দেখলাম যে পুরা টেবিল যেভাবে ইয়ে করতেছে, আমার কাছে মনে হলো যে খুব রাগ। আপনার সাথে কি রাগারাগি করতো? রাগারাগি অত না, ওর অত রাগ না, নীরব থাকে, ঠান্ডা বদমাইশ আর কি, ঠান্ডা বদমাইশ। মিনমিনা শয়তান আছে না, সেটাও না আমার কাছে ভিডিও আছে, কান্না করতেছে এবং টেবিলে সে ইয়ে তবে করতেছে। আমি তো চিনি। আমি বলি তারপরে আমি জেলে যাওয়ারটা বলে দিই প্লিজ। তারপরে সে আপনার ওই যখন বললো 32,000 টাকা, তখন বলে যে আমি ওকে 32,000 টাকা দিছি, আমার এই 32,000 টাকার জন্য কালকে তুমি আমার সাথে থানায় যাবা, থানায় গিয়ে মামলা করবো, এবং আমি সেই 32 লাখ টাকা দিলেও আমি যাবো না, কারণ তুমি যাবা ওর অ্যাড্রেস খুঁজতে এবং নতুন নাম্বার খুঁজতে যাবা, আমি তো খুব ভালো করে জানি সেটা, আমি যাব না। তারপরের থেকে যে কান্দা, আমার সামনে, আমার বুকে, আমার পায়ে শুয়ে কত যে চিৎকার করে কাঁদতেছে যে আমি জীবনে সবচেয়ে বেশি ভালোবাসছি এই রাজীব রে। আমার কাছে দেখো তুমি বিয়ের আগে কিন্তু আমি যখন ওর মাথায় হাত বুলাইয়া, এরা 2-3 দিন পরে কথা, আমি মাথায় যখন হাত বুলাইয়া কোলের পরে আমি বলছি তুমি এত ভালোবাসতো, মানে এত যে ভালোবাসতো তুমি তাকে, এত চিৎকার করে কাঁদছো যে তুমি 7 বছর যে বিয়ের আগে একটা রিলেশন করছো সেটা বড়। তখন কান্দা বন্ধ। তারপরে কখন ভুলে গিয়ে আবার সে একই চিত্র, এরকম করতে করতে সে, আমি এরকম 7-8 দিন ওর সাথে এরকম সুন্দর, মানে খুব আদর করে কষ্ট শোনো করে। আমি একটা কথা বলি আপনাকে, মাঝে মাঝে কিন্তু বলতে হয়, এখন দর্শক বোরিং হয়ে যাবে, হ্যাঁ জি, জি। একটু টুইস্ট তো লাগবে। আপনি যেগুলো কথা বলতেছেন সত্য তো? 100% সত্যি কথা গেলে আমি বলতেছি, আমি আপনাকে বারবারই বলছি, আমি কিন্তু বলছি A to Z কিন্তু বের করবো। আপনাকে আমি আরো স্বাগত জানাবো যদি আপনি সবগুলো আপনি ঠিক মতো উঠাতে পারেন। আজ পর্যন্ত আপনার মতো কথা কেউ বলেনি, এই জন্য আমি আরো শক্তিশালী ভাবে কথা বলছি। আচ্ছা, আর বিষয়টা হলো যে আমরা বুঝলাম যে আপনি জেলে গেছেন, এখন বিষয়টা যে আপনি কিডনি দেবেন কেন, কি কারণে ফেরত দিবেন, ফেরতের কথাটা কোন? আচ্ছা, সেটা আমি বলছি কিডনি কেন ফেরত দিব। হ্যাঁ। আমাকে তাকে পরকে ধরছি, তারপরে সে আমার সাথে এমন ব্যবহার করলো যে লাস্টে বলে ফেললো যে আমি কিন্তু তোমাকে ঘৃণা করি এখন, মানে এটা 1-1.5 মাস পরের থেকে সে আমাকে প্রচন্ড ঘৃণা করা শুরু করলো। আর সারাক্ষণ সে এমন গান শুনতো যে আমার বুকের ভিতরে হাতুর দিকে বাইরে যাচ্ছে, এমন মনে হচ্ছে বিরহের গান। আর ওর মতো গান, ও রাজীব চলে যাওয়ার পরে রাজীবের নাম কি ছিল জানেন মোবাইলে? কি? নিঃশ্বাস। আমার নাম ছিল কি কি ধরনের একটা নাম ছিল, আর রাজীবের নাম দিছিল নিঃশ্বাস। নিজের নাম ভুলে গেলেন, রাজীবের নাম মনে আছে? ওর মোবাইলে সব সময় দেখা রাজীব যেত না। শয়তান আপনি নিজে। হ্যাঁ, আপনি না, রাজীবের নাম মনে রাখছেন, নিজের নাম ভুলে গেলেন। অক্সিজেন, সরি, আমার নাম ছিল অক্সিজেন। অক্সিজেন। আর হ্যাঁ, ওর আমার নাম নিঃশ্বাস। ছিল, গায়ের নাম ছিল নিঃশ্বাস। দর্শক আমি কিন্তু কঠিন প্রশ্ন করাতে কিন্তু মানে বলছি। অক্সিজেন আপনার নাম, আর আপনার ওর ওয়াইফ নাম হচ্ছে ছিল বেবি। নিঃশ্বাস। প্রেমিকার ওই নাম জন্য নিঃশ্বাস। আপনি দেখবেন এখন একটা ছবি ওই যে ইয়ার নিঃশ্বাসে তোমার সাকিব নাম খানের। তোমার নিঃশ্বাসে, এমন একটা গান আছে না? হ্যাঁ, সাকিবের সেই গান গানটা, দেখছে আমার। সাকিবের গান। ও কয়বার ছবিটা দেখছে, আর এই গানটা আমার সামনে কতবার যে শুনছে। আচ্ছা, আপনাকে জোরে টিভিতে। খেপানোর জন্য? খেপানো তুলে না, আমাকে খেপানো তুলে না, তাহলে? সে নিঃশ্বাস এই কথাটা আছে। সে দুঃখের গান শুনলে আপনার কষ্ট কোথায়? একজনের জন্য শুনতেছে, আমার বউ আমার একজনের জন্য কাঁদতেছে, শুনতেছে, আমার কষ্ট লাগবে না? সেটা আমার বুকে তো বাড়ি দিতেছে, প্রতিটা গানের শব্দে আমার বুকের ভিতরে দেখি আপনার হাতের মতো যেহেতু বাড়ি কিডনি যাচ্ছে। ভাগাভাগি করছেন, এই কিডনির ইয়েতে চলে এখন তারপরে সে এমনই ঘৃণা করা শুরু করলো আমাকে কোনো কেয়ার করে না, কিছু না। তারপরে যখন আমি বললাম ঠিক আছে তুমি যখন ঘৃণাই করো, তুমি প্লিজ তুমি আলাদা থাকো, আমি আলাদা থাকি, তুমি তোমার জীবন নিয়ে থাকো, মানে তোমার ভালোবাসা নিয়ে আলাদা থাকো। তাই বলে আমি বললাম যে আমার 3 তালাটা আমি বিক্রি করে দেবো। আচ্ছা। বিক্রি করে দিয়ে সে টাকা দিয়ে আমি ট্রিটমেন্টও করবো, আমার ট্রিটমেন্টের সময় হয়ে গেছে, প্রয়োজন, ট্রিটমেন্টও করবো, এবং আমি চাবো যে আমি আলাদা হয়ে যাবো। সব শুনলো যে আমি বিক্রি করবো, কিন্তু কাস্টমার আপনার শাশুড়ি, আপনার শালি, আপনার বউ বলছে যে তাদের টাকা দিয়ে হচ্ছে বাড়ি করছেন, তাহলে আপনি ফ্ল্যাট বিক্রি করবেন কেন? তারা হচ্ছে মিথ্যাবাদী। আমি মালয়েশিয়া থাকতে বাড়ি করছি, তারপরে আমার ইনকাম দিয়ে সবকিছু দিয়ে লাস্টে 3 তালাটা করছি লোন করে। সে লোন তো আর মিথ্যা কথা না, আচ্ছা। সেটা তো এখনো চলতেছে। তো সবই তো আছে। ওই শাশুড়ি
আপনাদের মিথ্যা কথার আমার ভাষা নাই বলার, ওদের মিথ্যা কথা আর বলবো না, ওদের মিথ্যা কথা। আচ্ছা এখন আমরা তারপরে হ্যাঁ। তার মা বোন এসে গুডুর গুডুর করে, এটা 2 মাস পরে, যখন নাকি আমাকে পুরা ঘৃণা করে, আমার বেডের থেকে সরে গেছে, অন্তত 1 মাস আগের থেকে আমার বেডের থেকে সরে গেছে এবং বলছে তোমাকে আমার দেখতে মন চায় না। তখন আমি যে আমার রাজীবের জন্য? হ্যাঁ, রাজীবের জন্য। এতই ভালোবাসে তাকে। পরে আমি যখন বলছি 3 তলা বিক্রি করবো, আমার কাস্টমার নিয়ে আসছি, ও কাস্টমারের পাইপ দিয়ে বাড়ি না মেলে টেবিলের উপর মারা পরে কাদের উপরে রাখছে এই পাইপ, যে আপনি না বলেন বইয়ের রাগ নাই, আবার তখন ওর বোন হয়তো এই সব বিষয়ে তার রাগ দেখাইছে, এইসব বিষয়ে রাগ ওটাই দেখাইছে। জীবনে প্রথম রাগ ছিল। হ্যাঁ, না না, এরকম হয় যখন নাকি ও এরকম সাহসী দেখাবে, তার বোনের সাহসী, তার বোনের তো হেভি পাওয়ার, টাকা পয়সা, উনি তো কোনো পুলিশ বাদ নাই যে ওনার চিনে না। যাই হোক, Yes. তারপরের থেকে গুডু গুডু করে আমার ছেলের 2 দিন আগে পাঠাই দিল গুলশানে। আমাকে কখনো দেখছেন? না না, তারপরে যে ও ঘোরা আমাকে গেল। কোনো পাওয়ার নাই, তা আপনার কাজে আমি কেন আসছি? হয়তো আমি জানি না আচ্ছা কিসের জন্য। তারিক ভাই ওই আমরা শেষ প্রশ্নটা হ্যাঁ, তারপরে 7 দিন না 8 দিন পরে দেখি যে আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল। এসে বলছে যে আপনি কি ওই যে যৌতুক মামলা হয়েছে, আপনাকে থানায় যেতে হবে। আমরা যৌতুক কত ছিল? যৌতুক কোথায়? আমি যৌতুক তো চাই না তার কাছে। না, বিয়ের সময় কাবিনের টাকা কাবিনের টাকা কত- আলাদা, কত? ওটা কাবিন আলাদা, ওটা মনে হয় কোন- 2 লাখ অথবা 5 লাখ ওই এরকম যে হবে। যৌতুক আর কাবিনে একই। হ্যাঁ, না না, কাবিনা যৌতুক আলাদা ভাই, যৌতুক চাওয়ার কাবিন যৌতুক যৌতুক এক জিনিস, চাইছে। কাবিনা আরেক জিনিস, হ্যাঁ। যৌতুক আলাদা, কাবিন আলাদা। কাবিনের জিনিস তাকে বউকে দিতেই হবে এটা। মানে ওরা অভিযোগ করছে আর যে আপনি যৌতুক যৌতুক মানে কি? চাইছেন। আমি যৌতুক চেয়েছি তার হ্যাঁ। কাছে, এমন একটা জিনিস, অপরাধী জিনিস এটা, হ্যাঁ। যৌতুক। এখন আপনি তারপরে কেন আমাকে কিডনি নিয়ে দেবেন গেল। এটা আগে বলেন। তারপরে আমি যখন যৌতুকের এই যে আমার হলো, তারপর দেখি 40 দিন আমার জেল হলো। 40 দিন জেল দিছে। আর ওদের প্ল্যান ছিল কি? প্ল্যান ছিল জেলে ভরে আমাকে মারা, যেহেতু আমি কিডনি রোগী। কোনো স্বামীকে কোনো বউ যদি একটু ভালোবাসে, এই সুস্থ মানুষকে দেয় না জেলে, আর আমি হচ্ছে কিডনি রোগী, আমাকে দিছে জেলে দিছে, এবং কোনো ওষুধ পাতি কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। ভাই একটা কথা বলি, কিডনি তো তার, তাই না? হ্যাঁ। যেখানে যে আপনি জেলে গিয়ে যদি হন, হুম। তারই তো কিডনি মরে যাচ্ছে। তার তো সে চাই মরে যেতে, আমি মরে গেলে বিল্ডিংটা তো তারই কিন্তু আপনি ছেলে হয়ে যাবে। মরে গেলে কিডনি ফেরত দেবেন কিভাবে? হ্যাঁ, এখন যেহেতু বেঁচে আছি, মেডিকেলে 32 দিন থাকার পরে বেঁচে আছি, এই কয়দিন 10 দিন হয়তো বাইরে আমি মেডিকেল থেকে। আপনি যদি কিডনি তাকে ফেরত দেন, আমি তাহলে তো এখন- আপনি বাঁচবেন না। আমার বাঁচার দরকার নাই, তার যদি কিডনি দরকার হয় আমার কাছে নিয়ে যাক, আমি দিতে রাজি। কারণ এই কিডনির জন্য কত ব্যবসা করছে ছেলেদের সাথে, বলে যে আমি কিডনি দিচ্ছি, অন্য ছেলেরা দুর্বল হয়ে যায়, তাদের সাথে প্রেম করে। এটা হচ্ছে ব্যবসা সারা পৃথিবীতে। আমি এই কিডনি মানে 4টা পরকে পাইছেন, আর এর বাইরে আরো পরে আর তো আপনি মোবাইল খুঁজে আচ্ছা, দেখেন। তার মানে আপনি এখন চাচ্ছেন না যে তার আমার কিডনি আর আমি চাই না, কারণ আমাকে সারা দেশে সে ভিলেন বানিয়েছে মিথ্যা কথা বলে। তার কিডনি নিছি দেখে আমি বাড়ি দিছি, এইসব কিছুই নাই তার কাছে। আর কিডনি নিছি, এই কিডনির জন্য আমাকে সারা জেল খাটিয়েছে, সব করেছে, তারপরে তার শান্তি হয় নাই, এখনো জেল খাটাতে চাই শুধু এই কিডনি দিছে দেখে। আমি তার কিডনি চাই না। তার মানে আমি রাজি- আপনাকে পোল্ট্রি মারার প্রধান কারণ হচ্ছে যে এই রাজি। রাজি প্রধান কারণ। আচ্ছা, আর আর দ্বিতীয় হচ্ছে আমি আমার এই 3 তলাটা বিক্রি করতে চাইছি, বিক্রি করে আমি ট্রিটমেন্ট করতে চাইছি, প্লাস আমি আলাদা হতে চাইছি তার কাছে। নিজের বাড়ি তোমার ভালোবাসা নিয়ে তুমি থাকো। নিজের বাড়ি আমার নিজের বাড়ি, তখনই আমাকে যে জেলের ভিতর দেয় এবং প্ল্যান করে দেয় যে আমাকে মেরে ফেলবে। ভাই আমার প্রশ্ন হলো আপনার জি। নিজের বাড়ি, জি। আপনি কেন রাস্তায় ঘুরতেছেন? আপনার থাকার জায়গা নাই কেন? পালিয়ে আপনি থাকতাম তো দোতলায়। আমাদের দেশে যে পালিয়ে বেড়াচ্ছেন। শুনেন, 2 তলাটা বানিয়েছিলাম যে সারা জীবন ওখানে বউ বাচ্চা নিয়ে থাকবো, হ্যাঁ। এমন করে আলাদা করে বানিয়েছি, অন্য তালার থেকে আলাদা করে বানিয়েছি যেখানে থাকবো। কে জানে আমার বউ এই লাস্টে এসে অপারেশনের 2 বছর পরের থেকে যে পরকীয়া শুরু করবে। তো এখন ও তো তালা মারা, আমার ওইখানে কাপড় চোপড় চশমা, আমার সবকিছু, মোবাইল টোবাইল সব আছে। এখন তো ওই বাড়িতে আমি ঢুকতে পারছি না। এখন যে আমার যে বাড়ি আছে, না, এখানে একটা প্রশ্ন আছে, আমি জাতির উদ্দেশ্যে একটা জি, প্রশ্ন জি, করি। বলেন। আপনি এর আগে 3টা পরকে ধরলেন, জি, এত কিছু হলো না। আপনি রাজীবের বেলায় আপনি তাকে রাজীবের বেলায় আমি কি প্রতিশোধ নিলেন। অবস্থায় দেখছি, রাজীবের বেলায় তার মানে আপনি তাকে সম্মতি দিতেন যে তুমি পরকীয়া করো, তুমি টাকা ইনকাম করো, তুমি আমাকে বাঁচাও। আগের দিকে অনেক বিচার হয়েছে, তার চাচা ছিল যেটা মারা গেছে, আচ্ছা, রাগ হতাম, চলে যেতাম। আমার ছেলেকে বলছি তোর পায়ের অপারেশনের আগে, আমি বলছি বাবা আমি তাহলে চলে তো আপনিও অপরাধী না? আপনার বউ পরকীয়া করতেছে, আপনি জানতেছেন, আপনি তো জানতেছেন যে আপনার বউয়ের হচ্ছে যে এটা হচ্ছে একটা চরিত্র ইনকাম। খারাপ।
ইনকাম, হ্যাঁ, যেটা যে এক কথায় চরিত্র সংসার খারাপ। চালাতে, আপনি তো বউ সংসার চালাচ্ছে না, না। এবং হচ্ছে যে বউ পরকিয়া চালাচ্ছে। করছে, এটা তো আপনি জানতেন, তাহলে তখন আপনি বিচার করবেন না কেন? শুনেন, আমি বলছি যে তার চাচা মারা গেছে, বলছি না, সেই চাচা বিচার করতো, তার মা বোন এবং তার খালারা থাকতো, আমি একা ওই এলাকায়, আমার কেউ ছিল না, আমি একা, আর সবাই আসতো বিচার করে মিলিয়ে দিত, প্রতি বাড়ি যতবার হয়েছে এই কাহিনী তত বাড়ি মিলিয়ে দিত। তার চাচাটা মারা গেছে, এবার মারা গেছে, এই ঘটনার পরে এই চাচা এবারও থাকলে মিলিয়ে দিত, কিন্তু চাচাটা মারা গেছে, এই জন্য আমাকে জেলে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ওর মা আর এবং বোন। আপনি বউয়ের প্রতি দুর্বল ছিলেন কেন? আচ্ছা তারেক ভাই, দুর্বল আমি আপনার কথা যে অবশ্যই আপনার ভালোবাসতাম। ওয়াইফ যে বলো। পরকিয়া করছে, ওকে আমি অবশ্যই ভালোবাসতাম, আচ্ছা। এত কিছুর পরে, এতবার বিচার হওয়ার পরে তার সাথে আমি সংসার করছি, কিন্তু লাস্টে যখন আমি এত বড় কাহিনী আর হয়নি তো, যে হাতে নাতে আমি ধরছি, এত বড় হয়নি, আর গিলা যেভাবে হোক আমি ওদের কিন্তু বললাম, সে তো স্বীকার করছে না। স্বীকার করতে করবে, সে তো মিথ্যাবাদী। আচ্ছা আপনি তো না, না বাবা, সে বলছে যে আপনি মিথ্যাবাদী, আপনি বলছেন সে মিথ্যাবাদী। আপনি বলেছেন- আমাদের দেশ জাতি আপনাদের নিয়ে বিরক্ত হচ্ছে। না না, বিরক্ত না, আপনি বলছেন আমাকে যে আপনি তদন্ত করে বের করবেন, সেটা তদন্ত কর্মকর্তা হোক আর আপনি হোক, এই জন্য আপনাকে স্পষ্ট ভাবে আমি বলছি তদন্ত করে বের করবেন। আমি তো এখানে বাধ্য হয়ে আসলাম, কারণ হচ্ছে যে আপনি বলছেন সে মিথ্যা বলছে, সে বলছে আপনি মিথ্যা বলছেন, আপনি আমার বলছেন সে পরকিয়া করছে, সে বলছে আপনি পরকিয়া করছেন। আমরা তো ভাই দেশ জাতি তো বিপদে আছে। আমার গিলা আপনাকে বলছি যে তারটা এখনো আছে, যদি আপনি আচ্ছা, বের করতে পারেন। আপনি পরকিয়া কটা করছেন? আমি পরকিয়া একটাও করি নাই, চিন্তাও করি মানে নাই। বিয়ের আগে করছেন বিয়ের আগে করছি, কয়টা? এটা আমার মনে নাই, বিয়ের আগের কথা আমাকে কয়টা? অনেক রিলেশন করছে। না না, অনেক অনেক relation। আমি অনেক করার সময় পাইনি, আমি বিদেশ করছি। মানে বিদেশে কি ফ্রান্সে? হ্যাঁ? না, আপনাদের দেখতে সুন্দর। আচ্ছা ভাই, আপনি মালয়েশিয়া বা শুনলাম ফ্রান্স নাকি চায়না, চায়না। কয়টা কোন জায়গায় কটা কি আছে বলেন? না না, আমি আমার মালয়েশিয়া একটা গার্লফ্রেন্ড ছিল, দ্বিতীয়টা ছিল আর চায়না কিসে? চায়না কি জন্য? চাইনা, আমি যাই না, মালয়েশিয়াতে। মালয়েশিয়া আপনি গার্লফ্রেন্ড ছিল, কয় বছরের সম্পর্ক ছিল? ওর সাথে আমার কয় বছরের, মনে হয় 5-6 বছরের ছিল। ওদেরই অভিশাপ লাগছে। রাখতে পারি। দর্শক লাগতেই পারে, আমি আচ্ছা, যেটা বললাম তাহলে আপনি বলছেন তাকে যে ওই বিয়ে অভিশাপেই করেননি, আসলে বিয়ে ছাড়াই কি কোনো চুরির ছেলে জামাই মেয়ে না না, উঠছে। কোনো ছেলে মেয়ে হয়নি। তাহলে আপনার স্ত্রী কিভাবে বলে আপনার ছেলে আছে। লাইভে একদম মিডিয়ার সামনে বলে আমি তো যে তাকে আপনার বললামই ছেলে আছে? যে তার পরকীয়ার কথা এত স্পষ্ট ভাবে আমি বলছি যে আপনি যান এলাকায় এখনো খুঁজে পাবেন তার পরকীয়া গিলা, তার ফ্যামিলিকে জিজ্ঞেস করলে এগুলা তো দেওয়া হয়ে যায় না। এই আমরা বেরোই যাব। আমারটা বের করুক যে আমি পরকীয়া করছি এভাবে, এগুলা তো আমারটাও মুছে যাবার কথা না। তো একই মিথ্যা কথা, তাকে বাড়ি থেকে বের করছি, একই মিথ্যা কথা যে আমি পরকীয়া করছি, এখানে তো স্পষ্ট আপনারা দেখতেছেন। এখানে কেমন করে ওর সাথে আমাকে মিলাচ্ছেন যে মিথ্যা কথা আমি বলতেছি? প্রতিদিন 14,000 টাকা 15,000 টাকার ওষুধ লাগতো, জি, এই টাকাটা পাইতে কোথায়? আমি 65,000 টাকা ভাড়া পাই। তাহলে ও বলতো যে ওনার বোন আপনাকে ওষুধ নিয়ে দিত, বোন হচ্ছে রাতের বেলায় একই ওষুধ কথা এনে ওকে দিত। বাড়ি থেকে বের করে দিচ্ছি, আমি পরকীয়া করতেছি, এরকম হাজার মিথ্যা কথা যেভাবে বলছে, এটা তো সেই মিথ্যা কথা। আমি আমার লোন নিছি আমার বাড়ি থেকে, আমি যখনই টাকা নিছি বলছে যে আপনার পায়ে হচ্ছে এরকম একটা যে ঘা হয়েছিল, আপনার হচ্ছে যে সে ধরতে পারতো না, সেইভাবে কাটতেছিল, এবং সে বলছিল যে তার বোন গুলশান থেকে মূলত আপনাকে ওষুধ নিয়ে এসে ইয়ে করতো। যখন আমরা এখানে পাই নাই, যখন আমি পাই নাই তখন তোর বোন হেল্প করছে, মানে এনে দিছে গুলশান থেকে, টাকা? টাকা আমি যেতে পারছি না। টাকা And দিছে। টাকা উনিও দিতে পারে, কারণ একবার ওষুধ আনতে হাজার হাজার টাকা লাগে না, মানে লাখ লাখ টাকা লাগে না। ভাই আপনি তো বারবারই পোল্ট্রি মারতেছেন, কারণ হচ্ছে না। একবার বলতেছেন যে সে কিডনি দিচ্ছে আপনারে, হ্যাঁ, ওষুধ কিনে দিচ্ছে আপনারে, না না, ওষুধ ঠিক আছে, কিনে তারপর আপনার আমার এই ঘাটা কি সারা জীবন আছে? যেটা হয়েছিল ও বললো যে আমার ঘা হয়েছে, এটা তো সারা ভাই জীবন আপনি ছিল তো না। মরে গেছিলেন, এই বোর্ডে আপনাদের বাঁচাইলো, হ্যাঁ অবশ্যই, এটা বাঁচাইলো, বললাম, হ্যাঁ এটা বাঁচাইলো। হ্যাঁ। তারপর হচ্ছে যেটা হচ্ছে যে আপনি পরকীয়ার জন্য তারা পোল্ট্রি মারে দিলেন। তার পরকীয়ার জন্য, আমার পরকীয়া না। আপনাকে আমি বারবার বলছি যে মানে এগুলা ভাই হারায় না, তার পরকিয়া করছে, পরকীয়া। করে নাই, প্রেম করছিল বিয়ের আগে। আমি এটাই তো? বারবার আপনাকে বলছি যে তার পরকীয়া হারায় যায় না, এলাকার ভিতরে আছে, এলাকার মানুষ জানে, খুঁজে পাবেন। ঠিক আছে, আমারটাও তো তাই পাওয়ার কথা, আমারটা যদি খুঁজে পান, আমি কিন্তু চ্যালেঞ্জ করছি আপনার সাথে, আপনি please। মোবাইল নিয়ে গেল কেন? আমি তো জেলে গেছি বাসার থেকে, সে মোবাইল নিয়ে গেছে। সব কিছুই বাড়িতে আছে, আমার ব্যবহারের কাপড় চুপুর সব, আমি তো একটা ছাড়া। এখন আচ্ছা, আনতেছেন না আপনি কেন? জানেন কথা আছে, হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনাকে জেল খাটালো, আপনি কি তার নামে মামলা করছেন? এখন পর্যন্ত কিচ্ছু করি নাই। মামলা সে করবেন করে কিনা? গেছে, সে পরকীয়া করছে, আমাকে জেল খাটিয়েছে, সবকিছু সে করছে। মামলা করার ইচ্ছা আছে কিনা? আমার এখনো ইচ্ছা নাই, আমার ইচ্ছা ছিল যে আমি ডাকলে আসবে, কিন্তু ও যদি এমন করে বাধ্য আমি সামনে বাধ্য হবো। আইনের ব্যবস্থা নেবেন? আইনের ব্যবস্থা 100% নেব। তার মানে আপনি এখনো বউ চাচ্ছেন? হ্যাঁ, বউ চাচ্ছেন? এখনো আমি মেডিকেল থেকে আমার অনেকেই ফোন করছে তুমি আসো, আমিও বলেছি তুমি আসো, ভালো কথা বলো। ও কিন্তু অনেক অ্যাকশনে আছে, আপনি দেখেন,
না না না, একটা কথা, আপনি খারাপ আছেন, কারণ হচ্ছে যে এই মুহূর্তে যদি আসে আশা করে আপনি বড় একটা ক্ষতি করবো, এই দায়কে নেবে। সেটাই, তারপরে আমি কিন্তু তাকে চেয়েছিলাম, কিন্তু সে বলছে সংসার করবে, আপনাকে 3 কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ। কইছে 3 কথা কোটি দিয়ে- হ্যাঁ বলছে, হ্যাঁ? বলছে। 3 কোটি টাকা দিয়ে তার মতো মেয়ে আমার দরকার নাই, এরকম লুচ্ছা মেয়ে আমার দরকার নাই। সে কি ভাই, কি কাজ আচ্ছা, করে? দর্শক আমি 3 কোটি যেহেতু টাকা আমি দিয়ে- একটা মিনিট, আমি দর্শক যেহেতু ওই সংবাদ সম্মেলনে ছিলাম, আমি ওই ভিডিওগুলো দিব। তিনি তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে তিনি আসলে সংসার করতে চান কিনা। উনি বলছেন যে হ্যাঁ সংসার করতে চাই, কিন্তু শর্ত দিয়েছে 3 কোটি টাকা ক্ষতিপূরণ দিলে সে সংসার করবে। আমি বলছি যে তার তো কিডনি তার মতো 100 মেয়ে আসলেও 3 কোটি টাকা না, আমি দিতে বলছি সে তো হবে। বেকার। কোটি টাকা আমি বলছি আছে আপনার? না, চুপ, আমি কিন্তু তাকে বলছি যে সে তো বেকার, 3 কোটি টাকা দিবে কোথা থেকে? হ্যাঁ, সেটাই। বলছে না দিতে পারলে তাহলে আদালত জানিবে, আচ্ছা, সেই ঠিক আছে। ডিসিশন নেবে। ওকে, এখন তাহলে- এখন 3 কোটি টাকা দিয়ে সংসার করবেন কিনা? অসম্ভব। তার মতো যদি 100 মেয়েও আসে, এরকম লুচ্চা মেয়ে, শুধু কিডনিটা দিছে, অনেক ভালো কাজ করছে। আমি অটোর কাছে বলি, হুজুরের কাছে, সবার কাছে বলি আমার বইয়ের জন্য দোয়া করে। এখন আর বলি না। সে 3টা পরকীয়ার পরেও আমি এই কথা বলছি অটোওয়ালারে, হুজুরে বলছি দোয়া করেন। আপনি শুনেন, আমি বারবার বলছি, এখন আর আপনি বলি না। আপনি না কিডনি বিনিময়ে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছেন, কিন্তু আপনি তো 2য় তলার ফ্ল্যাট রেখে দিয়েছেন, হ্যাঁ, সেটা তো দিছি, কিডনির বিনিময়ে দিছি। তাহলে আবার কৃতজ্ঞতা দেখাচ্ছেন কেন? কিসের কৃতজ্ঞতা? এই বলেন যে কিডনি দিচ্ছে কৃতজ্ঞতা, এই সেই। না না, তারপরেও আমি তাকে অনেক শ্রদ্ধা করছি কিডনি দিছে দেখতে। আচ্ছা। ফকিরে পর্যন্ত বলি, অটোওয়ালারে বলি, হুজুরকে বলি, যে শুনে তাকে আমি বলি ভাই দোয়া করে। তাহলে এই যে যে ফ্ল্যাটটা লিখে দিলেন সেটা তো বলেন না। সেটার কথা আমি কিছুই বলি না, ওর মতো তো না। না, আমি কিডনি তার মানে তো আমরা ধরে নিচ্ছি আপনি টাকার বিনিময়ে হচ্ছে তাকে ফ্ল্যাট দিচ্ছেন, শাশুড়ি আপনাকে টাকা দিত, এরকম যদি ওই টাকা হচ্ছে দিয়ে হচ্ছে আপনার কিডনি হয়ে এখন গেছে। আপনারা ওর মতো বলতে পারেন কিছু, কিন্তু আমি যেটা করছি এটা তো দিলে বাস্তব। এটা। যে আমি আপনি দেখবেন যে কিভাবে তাকে দিছি, তাকে দান করছি। আচ্ছা এভাবে লিখবেন। দর্শক, আমরা হচ্ছে যে একটু বেড়ে যাই, কারণ হচ্ছে যে মানুষ চলে যাবে, আমরা হচ্ছে দ্বিতীয় দিন আবার আসবো। আজকে এই পর্যন্তই। আমরা হচ্ছে যে আমি এটা তদন্ত করতে চাই, সত্যকে মিথ্যাকে বের করতে চাই। দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, শুভরাত্রি। আচ্ছা ভাই, লাস্ট একটা আমি